আমি ডাক্তার আর মেডিসিন এই দুইটা জিনিস থেকে সবসময় একটু দূরে থাকতাম। আমি সচরাচর অসুখকে পাত্তা না দেয়া মানুষ। আমি খুবই স্ট্রং। এখানে আসার পর ৩-৪ বার এটা ফেস করছি যে খাওয়ার কিছুক্ষণ পরে তীব্র পেটে ব্যথা, প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হয় যেটা সহ্য করার মতো না। তারপরে ৩-৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পর বমি টমি করে টোরে আস্তে আস্তে এটা কমে যায়। আমি এতদিন তাই ভাবছি নতুন দেশে খাবার মনে হয় স্যুট হচ্ছে না আমার সাথে। মানে ব্যথার জন্য রাতে ঘুমায় থাকলে ঘুম থেকে উঠে যাইতেছি ব্যথায়। এরপর ৩-৪ ঘন্টা এই ব্যথায় ছটফট করে ৪-৫ বার বমি করার পরে পেট যখন খালি হয়ে যায় তখন ব্যথা কমে। হসপিটালে এসেও ২ বার বমি করার পর তারপরে তো আমার ভালো লাগছিল। এই চান্সে অমিহা আমাকে ইচ্ছা মতো জ্বালাইছে। কারণ আমাকে তো ছেড়ে দেয় না, আমাকে বেডে শোয়ায় রাখছে। আমার ব্লাড দিছে, সেটা টেস্ট করতে নিছে, টেস্টের রেজাল্ট আসবে, তারপরে ডক্টর আমার সাথে কথা বলবে। এবারও ডক্টরের কাছে যাইতাম না যদি এরকম পরপর ২ দিন আমার এরকম টানা না হইতো। গতকালের আগের দিনও উঠে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার ১ ঘন্টা ২ ঘন্টা পরেই পেটে প্রচন্ড ব্যথা। আমার ভার্সিটি ৫টার সময়, তার আগে ব্যথা, কোনো মতে বমি টমি করে ভালো ফিল করছি। ওই ব্যথা অবস্থায় ভার্সিটি গেছি। ভার্সিটি যাওয়ার পর আরেকবার বমি হয়েছে, তারপর আমি টোটালি ওকে। তো আমার ভার্সিটিতে ইভিনিং এ আসতে আসতে রাত হয়েছে, তো রাতে আবার খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর ৩টার সময় ব্যথায় আমি ঘুম থেকে উঠে গেছি। সেম প্রসেসে ব্যথা কমছে, ওকে ফাইন। তারপরের দিন আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা যখন আবার ব্যথা উঠছে, তখন তো আমি মনে করছি না, আর তো এটাকে এভাবে রাখা যাচ্ছে না, আর পারতেছি না। হসপিটালে যাওয়ার সময় আরেক কাহিনী, জীবনের উবার কাজ করতেছে না, মানে কার্ড অ্যাড করতে পারতেছে না। আমরা তো কখনো উবার ইউজ করি নাই, আর গাড়ি তো সেল করে দিছি, গাড়ি এখন আমাদের নাই। তো আমরা চিন্তা করলাম বাসে করেই যাব। রাস্তায় যাওয়ার সময় পরে জীবন শুনলো এক ভাইয়া বাংলায় কথা বলতেছে। পরে আমাকে এক জায়গায় বসায় রেখে ভাইয়ার সাথে জানি কি কথা বলতেছে। আমার তো রাগে গা টাজা ঝুলতেছিল, আমি ব্যথায় স্টেবল থাকতে পারতেছি না। ৭৫ নম্বর বাস আমার চোখের সামনে দিয়ে চলে গেল, আর সে গল্প করতেছে। পরে আমি অমিকে দিয়ে জীবনকে ডাকাই না দিলাম এক ঝাড়ি, তুমি করতেছোটা কি বেচারা। পরে শুনলাম যে ও ভাইয়ার সাথে আসলে কথা বলতেছিল যে উনি যেন উবার ঠিক করে দেয়, প্রয়োজনে জীবন তাকে ক্যাশে পে করে দিচ্ছে, কারণ ওর কার্ডটা নিতেছিল না উবারে, আর এখানে উবারে ক্যাশ পেমেন্ট করা যায় না। ওই ভাইয়া আপু ওরা পরে উবার ঠিক করে দিছে এবং ওরা কোনো ক্যাশ নেয় নাই। ভাইয়া আপু আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস। আমি জানি না আপনাদের নাম কি, আর ওই মুহূর্তে ধন্যবাদ জানানোর সিচুয়েশনটাও ছিল না, তবে জীবন নাম্বার নিয়ে আসছে ভাইয়াটার, ইনশাল্লাহ আমাদের যোগাযোগ হবে। আমরা চলে গেলাম সরাসরি হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। পুরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমি একমাত্র পেশেন্ট যে স্টেবল ছিলাম না। না আমি স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারছিলাম, না আমি স্থিরভাবে বসতে পারছিলাম। জীবন গিয়ে ২ বার রিকোয়েস্ট করলো যে আমার সিরিয়ালকে আগে দেওয়া পসিবল নাকি, কারণ আমি তো ঠিকভাবে স্থিরভাবে থাকতে পারছিলাম না। না তারা কোনোভাবেই আমাকে আগে দিবে না, সিরিয়াল মেনটেনই করতে হবে আমাকে। পরবর্তীতে একজন পেশেন্ট সে তার সিরিয়ালের আগে আমাকে দিয়ে দেয়। উনি কোনো বাঙালি বা ইন্ডিয়ান ছিলেন না। উনি যখন তার সিরিয়ালটা আমাকে দিয়ে দেন তখন তাকেও জিজ্ঞেস করা হয় আর ইউ শিওর। এই জিনিসটাই আমাকে একটু অবাক করল, কারণ এই ২ মাসের পড়াশোনার লাইফে যতটুকু আমি জানি দেফাতো ওরা ইকুইটি মেনটেন করে, নট ইকুয়ালিটি। এরপর আমার হাতে ক্লিপ পড়াইলো, আমার নাম ঠিকানা জিজ্ঞেস করলো, কি কি সমস্যা জানতে চাইলো, টেম্পারেচার চেক করলো, এরপর একটা হুইল চেয়ারে বসায় ভেতরে নিয়ে গেল। ও ততক্ষণে অলরেডি একবার আমার বমি করা শেষ। এরপর আমাকে এক জায়গায় কতক্ষণ রেখে আবার আমার হুইল চেয়ার ধরে আমাকে আরেক রুমে নিয়ে গেল। তুই সুস্থ হয়ে গেলে তুই ব্লাড তো অসুস্থ হবে না, ওই ব্লাড তো সেই অসুস্থই থেকে যাবে। পণ্ডিত আমাকে জ্ঞান দিচ্ছে। অন্য রুমে নেওয়ার পর আরেকজন আমাকে এরকম জিজ্ঞেস করলো, আমার পুরো হিস্ট্রি নিল, কি কি অবস্থা এগুলো জিজ্ঞেস করলো, তারপর ক্যানোলা করলো, ব্লাড নিল। তারপর সেখানে আমি আরেক দফায় বমি করলাম। হসপিটালে বমি করার জন্য ওই 1 টাইম কাপ আছে। দিস টাইম এই বমিটা হয়ে যাওয়ার পর আমার অনেক বেটার লাগতেছিল। পর আমাকে এনে এই রুমে শোয়ায় রাখছে। একজন ডক্টর এসে আমাকে বলে ওয়েলকাম টু ইডি। আমিও বললাম থ্যাংক ইউ, নাইস প্লেস। এরপর ওয়েট করতেছি। কিছুক্ষণ পর একজন এসে ইউরিন স্যাম্পল কালেক্টের জন্য একটা কৌটা দিয়ে গেল। আমাকে বললো তাড়াহুড়া নাই, আস্তে ধীরে তুমি ইউরিন স্যাম্পল দিও। কিসের তাড়াহুড়া নাই, আমি সাথে সাথে ওয়াশরুমে চলে গেছি। আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি যত তাড়াতাড়ি পারি আমি বাসায় যাব। তাতে ডেকে জিজ্ঞেস করলাম যে আমি বাসায় যাব কখন। বললাম আমার ব্লাড টেস্টে গেছে, টেস্টের রিপোর্ট আসবে তারপর। এর মাঝে মোস্তফা ভাই হাইফা আপু ফোন দিল, কি অবস্থা, তারা আসবে। এত বুঝাইলাম যে আমি এখন ওকে, আশা লাগবে না, তারা আসবেই। কিছুক্ষণ পর মোস্তফা ভাই, হাইফা আপু, অনন্যা আপু
আসার পর একটু ভালো লাগতেছিল, এতক্ষণ অনেক বোরিং লাগতেছিল। ওনারা আসার পর আড্ডা দিলাম। বাংলাদেশের এখানের একটা পার্থক্য দেখলাম, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সাধারণত রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্স রাখে অথবা তাও রাখে না। আর এখানে আমার রুমে টোটাল 6 জন, থ্যাঙ্কস টু মাউরি কালচার। খুব সম্ভবত পাই ওরা 2022 সালের নিয়ম অনুযায়ী রোগীর সাথে রোগীর পরিবার থাকতে পারবে। কিছুক্ষণ পর একজন আসলো, এসে বললো যে আমার রিপোর্ট আসছে, একজন ডাক্তার আসবে, এসে আমাকে এটা এক্সপ্লেন করবে। ইন দ্য মিন টাইম আমার শরীরে স্যালাইন ঢুকবে। আর একটা ওষুধ নিয়ে আসলো আমাকে খাওয়ানোর জন্য। আমি জিজ্ঞেস করলাম কি, বললো এটা হচ্ছে ব্যথার ওষুধ, খাইতে কি কোনো প্রবলেম আছে নাকি? তো আমি বললাম আমি ওষুধ খাইতে পছন্দ করি না, আর আমার তো ব্যথা নাইও, আমি ওষুধ কেন খাবো? সে বললো যে এখন নাই, কিন্তু কিছুক্ষণ পরে আসতে পারে, এজন্য তারা অ্যাডভান্স ওষুধ খাওয়াই দিচ্ছে। পরে আর কি ওষুধ খাইলাম, স্যালাইন লাগাই দিল একটা। মজার জিনিস হচ্ছে ডাক্তার সামনের দরজা দিয়ে আসে, আমার রুম থেকে সব পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, আবার চলে যায়, আবার তারা ব্যাক করে। তারপর কিছুক্ষণ পর আসলো ডক্টর। তারপর সে আইসা আবার প্রথমে কুশল বিনিময় করলো, তারপর বললো যে আমার বিলিয়ারি কলিক হয়েছে, যেটা মেইনলি গল ব্লাডার স্টোন। তারপরে সে গল ব্লাডার কি জিনিস বুঝাইলো, স্টোন কিভাবে হয় বুঝাইলো। তারপর বললো যে আমাকে এখন বমির ওষুধ দিবে আর খাবার খাইতে দিবে, তারপর তারা আমাকে আবার অবজার্ভ করবে কতক্ষণ। তারপর কিছুক্ষণ বুঝাই টুঝাই ডাক্তার চলে গেল। ডাক্তার একদিক দিয়ে বের হয়ে গেল, আরেক দিক দিয়ে সবাই ঢুকলো ভিতরে। রাত অলরেডি প্রায় 3:30 বেজে গেছে, আরো লেট হবে। তখন মোস্তফা ভাইরা অমিয়াকে নিয়ে গেল যে আজকে থাক ওইখানে, অনন্যা আপুর সাথে ঘুমাবে। ওনারাও রওনা দিল, জীবন আগায় দিতে গেল। তারপর একজন এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার এখন খেতে হবে, আমি কি স্যান্ডউইচ খেতে পারবো কিনা। আমি জিজ্ঞেস করলাম স্যান্ডউইচ কি হালাল? সে আসলে বুঝে নাই আমি কি বলছি। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ওটা কি মাংস আছে নাকি? বললো যে হ্যাঁ আছে। আমি বললাম তাহলে আমি ওইটা খেতে পারবো না, আমি শুধু ভেজিটেবলস যদি থাকে সেটা খেতে পারবো। সে বললো যে শুধু ভেজিটেবলস নাই, তবে ওদের একটা স্যান্ডউইচ আছে, সেটা হচ্ছে চিজ আর পিকেল দিয়ে, সেটা খাবো নাকি? আমি বললাম হ্যাঁ আমি তাহলে সেটা খেতে পারবো। তার কিছুক্ষণ পর একজন মহিলা আসলো, এসে আমাকে 2টা স্যান্ডউইচ দিয়ে গেল। জিজ্ঞেস করলো আমি চা খাবো নাকি, আর আমাকে চা কফি কি অফার করলে আমি কখনোই না করি না। কিছুক্ষণ পর সে আমাকে চা দিয়ে গেল। আমি বললাম আমি ওয়াশরুমে যাবো, কিন্তু আমার স্যালাইন তো শেষ হয় নাই, আমি কি যেতে পারবো? পরে সে আমার স্যালাইনটা খুলে দিল। তারপর আসার পর আবার আমাকে স্যালাইন লাগাই দিল, আমাকে বেডে বসাই দিয়ে তারপর চেয়ারটা আগায় তার উপরে চারা আমার সাথে কিছুক্ষণ গল্প করলো, আমি কি করতেছি, মানে ওনার চোখে মুখে স্নেহ ফুটে উঠতেছিল। এখানে আরেকজন আপু আছে, সাদিয়া আপু, উনিও আমাকে অনেক স্নেহ করেন। এরপর আমি সুপার স্পিডে খাবার শেষ করলাম, মানে অবজারভেশন তাড়াতাড়ি শেষ হোক, আমি বাসায় যাব। এরপর এই লেডিকে আমি আরেকবার দেখলাম, দেখে জিজ্ঞেস করলাম যে আমার কতক্ষণ ওয়েট করা লাগবে। তখন সে বললো যে সুইটি তোমার অনেকক্ষণ ওয়েট করা লাগবে। ইনি ইন্ডিয়ান। ফাইনালি একজন আসলেন, এসে বললেন আমার স্ক্যান করানো লাগবে, এর জন্য আমাকে অন্য রুমে নিয়ে যেতে হবে। আমি উঠে বসে নামার প্রস্তুতি নিচ্ছিলাম, ওমা উনি দেখে আমার বসায় আমার খাট নিয়ে দৌড় দিছে। আমি যেতে যেতে ওই ইন্ডিয়ান দিদির সাথে আবার দেখা হলো, সে আমাকে ইশারায় অল দ্য বেস্ট বললো। এরকম বেড ধরে আমাকে বেশ কয়েকবার রাইড দেওয়া হয়েছে, একটা বেড ধরে প্রতিবার মুভ করা কি কম কথা? তো এক পর্যায়ে আমি তাকে বলেই বসছিলাম যে আমি তো হাঁটতে পারি, আমাকে বলো আমি যেতে পারবো। এমনকি জীবনও অফার করছিল যে আমি কি তোমাকে হেল্প করবো, ও বললো না, এটা ওরই কাজ, ওরই করতে হবে। How are you? How are you? I am fine now. No, okay. But let's wait when you will get sick again. ফ্রি রাইড দিলাম পুরো হসপিটাল, বেডের উপরে শুয়ে শুয়ে আমারে নিয়ে গাড়ি খেললো। Alright, Edith, I got your taxi chip for you. Hey, Edith, I got your taxi chip for you. এই রোগীর নিয়ে তো খুব ভেজালি। You ready? You're in your clothes. All your clothes are right back here. So how about we do this? আবার আমাকে গাড়ির মতো ঠেলে ঠেলে এনে একটা এক্সরে রুমের সামনে রাখলো। কিছুক্ষণ পরে সে আরেকটা এক্সরে রুমে নিয়ে গেল, যেখানে আমার চেস্টের এক্সরে করালো। যতবার আমি রাইড দিচ্ছিলাম ততবার সবাই আমাকে চিয়ার করছিল, লাইক পুরো হসপিটালে সবাই জানে আমার কি হয়েছে। এক্সরে করার শেষে আমাকে আবার আগের রুমে নিয়ে গেল। তার কিছুক্ষণ পর ডক্টর আসলো, এসে আমাকে ডিসচার্জ পেপার দিয়ে দিল আর বুঝাই দিল কি কি করতে হবে, কি খাইতে হবে। অ্যাজ ইউজুয়াল যাওয়ার সময় ক্যানুলা খুলে ফেললো, স্পট ব্যান্ডেজ লাগাই দিল। 5 মিনিটের ডিস্টেন্স আমি রুম থেকে বের হয়েছি, জ্যাকেট পরেছিলাম, পুরা জ্যাকেটের হাতা আমার ভিজে চুপচুপ হয়ে গেছে ব্লাড বের হয়ে। পরে ওইখানে দায়িত্বে থাকা কেউ একজন আমাকে আবার ব্লাড মুছে আর একটা স্পট ব্যান্ডেজ লাগাই দিল, চাপ দিয়ে রক্ত বন্ধ করলো। এরপর আমি বের হয়ে যাচ্ছিলাম, বের হয়ে যেতে মনে পড়লো কি রে আমাদের বিল দিতে হবে না। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা জানেই না বিলের ব্যাপারে। পরে একজনের কাছে পাঠালো, সে বললো আজকে স্যাটারডে বিলিং সেকশন বন্ধ আছে, যদি বিল হয় তাহলে তারা পাঠাই দিবে। ওয়াও, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মানে তুমি অসুস্থ, তুমি চিকিৎসা নিবা, তোমার বিল নিয়ে টেনশন করতে হবে না, তোমার বিল যেটা আসবে সেটা পরে তোমার অ্যাড্রেসে তোমার মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
এরপর আমরা বসে বসে জীবনের উবারে কার্ডটা করলো, তারপর উবার কল করলো, ফাইনালি উবার আসলো, উবারে করে আমরা বাসায় চলে আসলাম। সো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি এমনি অনেক ভোজন রসিক মানুষ, আমি খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি। এখন আমি খেতে পারতেছি না, এটা আমার জন্য খুব কষ্টদায়ক।